আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশের আগামী নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কি বলে, এই প্রশ্নটি এখন কেবল রাজনৈতিক বিশ্লেষকদের টেবিলে নয়, সাধারণ মানুষের চা দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, মসজিদের বারান্দা, প্রবাসীদের অনলাইন আড্ডা পর্যন্ত সর্বত্র আলোচিত হচ্ছে। কারণ এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং গত ১.৫ দশকের রাজনৈতিক দমন পীড়ন, রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার, মত প্রকাশের সংকোচন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার দম বন্ধ করা বাস্তবতার পরবর্তী অধ্যায়ের দিক নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগ ও তার সহযোগী শক্তিগুলো কার্যত অংশ নিতে পারবে না, এই বাস্তবতা এখন প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু রাজনৈতিক ইতিহাস বলে ক্ষমতা থেকে সরে যাওয়া মানেই রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় ক্ষমতা হারানোর শক্তি আরও বেশি অস্থির, প্রতিহিংসা পরায়ণ ও নাশকতামুখী হয়ে ওঠে। আর এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ জুড়ে নাশকতার ভয়ঙ্কর ছক আঁকার অভিযোগটি কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং বাস্তব অভিজ্ঞতার আলোকে অনেকের কাছে যুক্তিসঙ্গত আশঙ্কা হিসেবেই ধরা দিচ্ছে। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, নির্বাচন এবং দেশকে অন্ধকারে নেয়া কুশীলবদের কর্মকাণ্ড নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। বিগত বছরগুলোতে বাংলাদেশে যেভাবে বিরোধী রাজনৈতিক কর্মসূচিকে দমন করা, জনমতকে ভীত রাখতে কিংবা একটি নির্দিষ্ট ন্যারেটিভ চাপিয়ে দিতে সহিংসতা, গুম, খুন, মিথ্যা মামলা, প্রশাসনিক হয়রানি এবং মিডিয়া নিয়ন্ত্রণ একযোগে ব্যবহৃত হয়েছে, সেই পুরনো কৌশল আবারও নতুন রূপে ফিরে আসতে পারে। এই শঙ্কা অমূলক নয়। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা এই আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। কারণ এটি কেবল একজন রাজনৈতিক কর্মীর উপর হামলা নয়, বরং একটি নির্দিষ্ট বয়ান, একটি বিকল্প রাজনৈতিক কণ্ঠ এবং একটি উদীয়মান জন আন্দোলনের প্রতীকী আঘাত হিসেবেই অনেকেই দেখছেন। হামলার ধরন, সময়, নির্বাচন, তফসিল ঘোষণার পরপরই ঘটনাটি ঘটানো এবং এখন পর্যন্ত হামলাকারীকে আটকাতে না পারা, সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা, সদিচ্ছা ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যা আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন একই সময়ে ভারতে দলে দলে আশ্রয় নেয়া আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রবাসী নেটওয়ার্ক এবং কথিত নাগরিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ও ঘোলাটে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। এই অভিযোগের সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের ভূমিকাকে ঘিরে বাংলাদেশের অস্বস্তি। কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের কূটনৈতিক, নিরাপত্তা ও ন্যারেটিভগত প্রভাব একটি বাস্তব ফ্যাক্টর, যা অস্বীকার করার সুযোগ নেই। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভারতের কৌশলগত স্বার্থ, নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক রাজনীতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকার স্বার্থ এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে বাংলাদেশের একটি বড় অংশের জনগণ মনে করত রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ক্রমশ সংকুচিত হচ্ছে। আর এই মনোভাবই জুলাই বিপ্লবের সময় জনরোষকে আরও তীব্র করে তুলেছিল। জুলাই বিপ্লব কেবল একজন শাসকের পতন ঘটায়নি, বরং জনগণের মনে একটি নতুন মনোবল, একটি মানসিক মুক্তির অনুভূতি তৈরি করেছে, যে জনগণ চাইলে পরিবর্তন ঘটাতে পারে, যে জনগণ দীর্ঘ দমন পীড়নের পরও জেগে উঠতে সক্ষম এবং যে জনগণকে চিরকাল ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যায় না। এই বাস্তবতা এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ফ্যাক্টর, যা যে কোনো রাজনৈতিক দল যদি উপেক্ষা করে তাহলে তার জন্য ভবিষ্যৎ কঠিন হয়ে উঠতে পারে। এই জায়গাতেই বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নগুলো সামনে আসছে। কারণ একদিকে বিএনপি বলছে তারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু অন্যদিকে তাদের কিছু সিনিয়র নেতার বক্তব্য, কর্মসূচির ধরন এবং আওয়ামী লীগের ব্যবহৃত পুরনো ন্যারেটিভকে নতুন মোড়কে পুনরুজ্জীবিত করার চেষ্টা জনমনে গভীর সন্দেহ তৈরি করছে। বিশেষ করে ডিসেম্বর মাসে বিএনপির কিছু কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু হলে মুসলমানদের ধর্মীয় প্রতীক দাড়ি টুপি নিয়ে যে ঘৃণা চর্চা ও বিতর্কের জন্ম দিয়েছে বলে অভিযোগ উঠেছে, তা কেবল একটি
বিচ্ছিন্ন ক্যাম্পাস রাজনীতির ইস্যু হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি বৃহত্তর রাজনৈতিক বয়ানের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে একটি নির্দিষ্ট সামাজিক ও ধর্মীয় পরিচয়কে টার্গেট করে চরমপন্থা, উগ্রবাদ বা জঙ্গিবাদের সঙ্গে জুড়ে দেওয়ার পুরনো আওয়ামী ন্যারেটিভকে পুনরায় সক্রিয় করা হচ্ছে কিনা এই প্রশ্নটি সামনে আসছে। এই ন্যারেটিভটি শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল, কারণ এর মাধ্যমে একদিকে পশ্চিমা শক্তিগুলোর কাছে নিজেকে ধর্মনিরপেক্ষতার রক্ষক হিসেবে উপস্থাপন করা সম্ভব হয়েছিল, অন্যদিকে দেশের ভেতরে বিরোধী কণ্ঠকে দমন করার নৈতিক অজুহাত তৈরি করা হয়েছিল এবং সবচেয়ে ভয়াবহভাবে এটি সমাজকে বিভক্ত করে দিয়েছিল। ধর্মীয় বনাম ধর্মনিরপেক্ষ, মুক্তিযুদ্ধের চেতনা বনাম রাজাকার ট্যাগ, উন্নয়ন বনাম জঙ্গিবাদ, এই সরল কিন্তু বিপজ্জনক বাইনারিতে বাংলাদেশের জটিল রাজনৈতিক বাস্তবতাকে আটকে দেয়া হয়েছিল। এখন যদি বিএনপি সেই একই বয়ান, একই ট্যাগিং আর চেতনার রাজনীতি পুনরায় চালু করে, তাহলে প্রশ্ন ওঠে, তারা আসলে কি পরিবর্তন আনতে চায়, নাকি কেবল ক্ষমতার আসনে বসে পুরনো কাঠামোকেই ভিন্ন রঙে রক্ষণাবেক্ষণ করতে চায়? এই সন্দেহ আরও গভীর হয় যখন দেখা যায় ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট নয়, বরং অনেক সময় আওয়ামী লীগের ভারতপন্থী বিএনপি ন্যারেটিভ বাস্তবায়নের মতো আচরণ তাদের কিছু কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে বলে সমালোচকরা মনে করেন। জনগণের একটি বড় অংশ যারা গত 16 বছরে নির্যাতিত হয়েছে, মামলা হামলা সহ্য করেছে, রাজনৈতিকভাবে কোণঠাসা হয়েছে, তারা এখন আর সহজে কোনো রাজনৈতিক বয়ানে আস্থা রাখতে চায় না। তারা দেখতে চায় বাস্তব পরিবর্তন, নীতিগত স্পষ্টতা এবং অতীতের ভুল থেকে শিক্ষা নেয়ার আন্তরিকতা। এই জায়গায় জামাত ও ইসলামী দলগুলোর উপর বিএনপির আক্রমণ নতুন জটিলতা তৈরি করতে পারে, কারণ বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলগুলো একটি বড় সামাজিক বাস্তবতার প্রতিনিধিত্ব করে। তাদের সমর্থকরা কেবল একটি রাজনৈতিক মতাদর্শ নয়, বরং একটি সামাজিক সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে রাজনীতিতে যুক্ত, এবং তাদেরকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেয়া বা দানবায়িত করার চেষ্টা অতীতে যেমন সংঘাত বাড়িয়েছে, ভবিষ্যতেও তেমনি অস্থিতিশীলতা তৈরি করতে পারে। শেখ হাসিনার শাসনামলে জামাত ও ইসলামী শক্তিগুলোকে যেভাবে দমন করা হয়েছিল, যেভাবে যুদ্ধাপরাধের বিচারের নৈতিক দাবিকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে, তা সমাজে গভীর ক্ষত তৈরি করেছে। সেই ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি, বরং সুযোগ পেলেই আবার রক্তাক্ত হওয়ার ঝুঁকি রয়ে গেছে। যদি বিএনপি সেই একই পথে হাঁটে, তাহলে এটি কেবল ইসলামী দলগুলোকেই ক্ষুব্ধ করবে না, বরং সেই বৃহত্তর জনগোষ্ঠীকেও বিচ্ছিন্ন করবে, যারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছিলেন এবং যারা জুলাই বিপ্লবে অংশ নিয়ে নতুন আশার স্বপ্ন দেখেছিলেন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা যে আশঙ্কার কথা বলছেন, ভবিষ্যতে এমন দৃশ্য দেখা যেতে পারে যেখানে বিএনপি ও আওয়ামী লীগ একসাথে যুগপৎ আন্দোলন বা অন্তত ন্যারেটিভগত সমান্তরাল অবস্থানে চলে যাচ্ছে। তা একেবারে অবাস্তব নয়, কারণ ইতিহাসে দেখা গেছে ক্ষমতার কাঠামো ও রাষ্ট্রীয় সুবিধাভোগী শ্রেণী পরিবর্তনের সময় প্রথাগত রাজনৈতিক দলগুলো অনেক সময় নিজেদের স্বার্থ রক্ষায় অদ্ভুত জোট ও সমঝোতায় পৌঁছে যায়, যা জনগণের জন আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত। যদি সত্যি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পুরনো রাষ্ট্রীয় কাঠামো, প্রশাসনিক মানসিকতা এবং বিদেশি নির্ভরতার সঙ্গে আপোষ করে, আর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থেকেও সেই একই কাঠামোকে অস্থির করে তুলতে নাশকতা ও বিশৃঙ্খলার পথ বেছে নেয়, তাহলে বাংলাদেশের রাজনীতি একটি ভয়াবহ চক্রে আটকে পড়তে পারে, যেখানে জনগণ আবারও বঞ্চিত হবে, আবারও হতাশ হবে, আবারও প্রতারিত হওয়ার অনুভূতি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। এই জায়গাতেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভুলণ্ঠিত হওয়ার যে প্রবণতা বিশ্লেষকরা দেখছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিপ্লবের সবচেয়ে বড় শত্রু হলো সেই বিপ্লবের আদর্শকে ধীরে ধীরে খালি স্লোগানে পরিণত করা, তার শক্তিকে প্রাতিষ্ঠানিক রাজনীতির সুবিধাবাদী খেলায় নিঃশেষ করে দেয়া। বাংলাদেশের বর্তমান প্রজন্ম, বিশেষ করে তরুণরা, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্তের একটি বড় অংশ,
তারা আর আগের মতো নিরুপায় নয়। শেখ হাসিনার পতন তাদেরকে এই মানসিক শক্তি দিয়েছে যে ক্ষমতার অপব্যবহার করলে, জনগণের আকাঙ্ক্ষাকে দমন করার চেষ্টা করলে প্রতিরোধ সম্ভব, পরিবর্তনও সম্ভব। এই মনোবলই ভবিষ্যতের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, যা কোনো দলই উপেক্ষা করতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এই পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে, কারণ একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন কেবল রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে না, বরং নিরপেক্ষ প্রশাসন, কার্যকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতার উপরও নির্ভর করে। যখন একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করা হয় এবং দীর্ঘ সময়েও হামলাকারীরা ধরা পড়ে না, তখন সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জাগে, তাহলে ভোটের দিন আমরা কতটা নিরাপদ থাকব? আমাদের মত প্রকাশের অধিকার কতটা সুরক্ষিত থাকবে? এই সন্দেহ যদি দূর না করা যায়, তাহলে নির্বাচন যতই সাংবিধানিকভাবে সঠিক হোক না কেন, তার নৈতিক বৈধতা প্রশ্নের মুখে পড়বে। একই সঙ্গে ভারতের ভূমিকা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা কেবল জাতীয়তাবাদী আবেগের বিষয় নয়, বরং বাস্তব রাজনৈতিক হিসেবের অংশ। বাংলাদেশের জনগণ এখন এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত চায় যেখানে বিদেশি শক্তির প্রভাব স্বচ্ছ, সীমিত ও জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। কোনো দলের ক্ষমতা টিকিয়ে রাখার গোপন চুক্তির অংশ হবে না। এই প্রেক্ষাপটে বিএনপি যদি সত্যি একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে চায়, তাহলে তাদেরকে স্পষ্টভাবে বলতে হবে তারা কিভাবে অতীতের ভুল থেকে আলাদা, কিভাবে তারা আওয়ামী লীগের ব্যবহৃত দমনমূলক ন্যারেটিভ থেকে বেরিয়ে আসবে, কিভাবে তারা সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে অন্তর্ভুক্ত করে একটি ন্যায্য রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করবে। অন্যথায় যে জনগণ একবার জেগে উঠেছে, যারা ভয় কাটিয়ে রাস্তায় নেমেছে, তারা আবারও প্রতারিত হলে চুপ করে বসে থাকবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং ইতিহাস বলে, বারবার দমন ও প্রতারণার পর প্রতিক্রিয়া আরও তীব্র হয়, আরও অনিয়ন্ত্রিত হয় এবং সেই প্রতিক্রিয়ায় কখনো কখনো নতুন বিপ্লবের সূচনা করে। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি তাই একটি সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। একদিকে ক্ষমতার পুরনো খেলোয়াড়দের ষড়যন্ত্র ও নাশকতার আশঙ্কা, অন্যদিকে নতুন ক্ষমতা প্রত্যাশীদের নীতিগত দ্বিধা ও আপোষের প্রবণতা। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি জেগে ওঠা জনগোষ্ঠী, যারা আর আগের মতো সহজে বিশ্বাস করতে চায় না, কিন্তু এখনও একটি ন্যায্য, স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রের স্বপ্ন ছাড়েনি। এই স্বপ্নকে কে কতটা সম্মান করবে, কে কতটা ভঙ্গ করবে, তার উপরই নির্ভর করবে ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি তারিখ হয়ে থাকবে, নাকি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মোড়ের সূচনা হিসেবে চিহ্নিত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।